মধ্যপ্রাচ্যের আকাশ যেন আবারও ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। ইরান দাবি করেছে তারা কয়েকটি দেশে গোপনে অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে। নাম না জানালেও ইঙ্গিত স্পষ্ট, তেহরান তার সামরিক পরিসর শুধু নিজের সীমানায় সীমাবদ্ধ রাখতে চাইছে না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে স্থানীয় সংবাদ মাধ্যমে বলেন, যুদ্ধোত্তর সময়ে ক্ষেপণাস্ত্র উন্নয়নই ছিল অগ্রাধিকার। তবে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর সেই অগ্রাধিকারে পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ঘোষণা আঞ্চলিক শক্তির ভারসাম্যকে আরও অস্থির করে তুলবে। অন্যদিকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরান তাদের ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের জন্য বেলারুশের সহযোগিতা চাইছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছিল। ইউক্রেনের অভিযোগ, মিনস্ক হয়তো সেই ফাঁক পূরণের সেতু হয়ে উঠতে পারে, যেহেতু রাশিয়ার তুলনায় বেলারুশ সামরিক খাতে কম আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। কয়েকদিন আগেই মিনস্কে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বৈঠক এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। গাজায় পরিস্থিতি ভিন্ন রূপ নিচ্ছে। খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে আবারও প্রাণের সাড়া ফিরেছে। একসময় এখানে হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়েছিল। সে সময় হাসপাতালটি বন্ধ হয়ে যায়, কিন্তু এখন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সহযোগিতায় ভবন মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। উত্তর গাজা থেকে সম্ভাব্য 1 মিলিয়ন মানুষকে সরিয়ে আনা হবে বলে ধারণা করা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য এই হাসপাতালই হতে পারে প্রধান ভরসা। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে সরকার বিরোধী জনরোষ বাড়ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 62% নাগরিক মনে করেন বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে। বন্দীদের মুক্তির প্রশ্নে সংখ্যাগরিষ্ঠই কোনো না কোনো ধরনের চুক্তির পক্ষে। 46% চান একটি সর্বাত্মক চুক্তি হোক, যা যুদ্ধও শেষ করবে। আবার 26% মনে করেন অন্তত কিছু বন্দীকে ফিরিয়ে আনার স্বার্থে অবিলম্বে সমঝোতায় যাওয়া উচিত। মাত্র 18% এখনও কড়া সামরিক অভিযানের পক্ষপাতী। রাজধানী তেল আবিবের রাস্তায় প্রতিদিনই এই দাবিতে বিক্ষোভ চলছে। সরকার বিরোধী চাপ আরও স্পষ্ট হয়ে ওঠে যখন জিম্মিদের পরিবারের পক্ষের কর্মীরা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাভিরকে প্রকাশ্যে লক্ষ্য করে কঠিন প্রশ্ন তোলেন। বেন গাভিরের ছেলেকে উল্লেখ করে এক আন্দোলনকারী বলেন, তুমি যদি অপহৃত হতে তোমার বাবা তোমাকেও মরতে দিতেন। এই কথাগুলো মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউরোপেও এই যুদ্ধের ছায়া পড়েছে। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে জিম্মিদের ছবি টাঙাতে গিয়ে ইহুদি কর্মীরা আক্রমণের শিকার হন। তাদের উপর লাল রং ঢেলে দেওয়া হয় এবং তারা অ্যান্টিসেমিটিক স্লোগান শুনতে পান। পুলিশ ঘটনাটি তদন্ত করছে, তবে ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। অন্যদিকে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিতর্কিত E1 বসতি নির্মাণ প্রকল্প অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে। আবুধাবি মনে করে এই পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকেও বিপন্ন করবে। তারা সতর্ক করেছে, এভাবে এগুতে থাকলে মানবিক সংকট আরও ভয়াবহ হবে এবং আঞ্চলিক নিরাপত্তা ভেঙে পড়বে। এই সব ঘটনার ভিড়ে এক অপ্রত্যাশিত খবর এসেছে সিরিয়া থেকে। দেশটি তাদের মুদ্রা থেকে 2টি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করছে। দীর্ঘ যুদ্ধ ও অর্থনৈতিক ধসের পর মানুষের হাতে হাতে এখন কেজি কেজি নোটের ব্যাগ। নতুন মুদ্রা চালু করে অন্তত লেনদেন সহজ করতে চাইছে দামেস্ক। মধ্যপ্রাচ্যের এই টালমাটাল সময় বিশ্ব রাজনীতির দিক নির্দেশক হয়ে উঠেছে। ইরানের সামরিক সম্প্রসারণ, ইসরায়েলের ভেতরে সরকারের প্রতি আস্থাহীনতা, গাজার অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে পরিস্থিতি যেন দাবার বোর্ডের মতো, যেখানে প্রত্যেক চালই নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।